নমস্কার। দেখতেই পাচ্ছেন আপনাদের ডান দিকে ইউএস মার্কেট খোলা আছে। ইউএস মার্কেট প্রায় ১.৫ থেকে ২% মতো পজিটিভ। ন্যাসড্যাক ২% পজিটিভ, আপনার S&P 500 ১.৫%-এর মতো পজিটিভ। বেশ সুন্দর বাজার চলছে, একদম গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং তারপর সুন্দর উপরের দিকে যাচ্ছে। এই কনটেক্সটটা বলার কারণ এইটাই যে তাহলে মানে কালকের দিনে আমাদের ইন্ডিয়াতেও একটা পজিটিভ স্টার্ট হলেও হতে পারে, মানে কোনো নেগেটিভ এখনো পর্যন্ত ইউএস মার্কেট থেকে তেমন কিছু আসছে না। যদিও এখন ইন্ডিয়াতে 9:30 বাজে। রাতের দিকে আবার ডোনাল্ড ট্রাম্প টুইট কি করেন তা কেউ জানেনি, মানে জানা নেই, কিন্তু তাও মনে হচ্ছে যেন ইউএস মার্কেটটা ঠিকঠাক হচ্ছে। এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকেও যদি বলেন এফআইআইরা আজকেও বাইং করেছে, অনেক দিন পরে এরকম 3 দিন পর পর ক্যাশ মার্কেটে বাইংয়ের ফিগারটা এলো, যেটা মোটামুটি খারাপ নয়, ভালো। এইবার আসি আপনাদের অনেকের কাছ থেকে আমি প্রশ্ন পাচ্ছিলাম এবং আমারও মনে হলো যে সেই সংক্রান্ত একটা ভিডিও করার দরকার, যে এই যে বাউন্স একটা পাওয়া গেছে, এই বাউন্সটাকে কাজে লাগিয়ে অনেকেই তো আমরা অনেকে স্টকে ফেঁসে আছি। তো সেই ফেঁসে থাকা স্টকগুলোতে, স্পেশালি পিএসইউ স্টকগুলোতে আমাদের কি করা উচিত? বেরিয়ে যাওয়া উচিত, নাকি হোল্ড করা উচিত, নাকি অ্যাভারেজ করা উচিত, এক্সেট্রা এক্সেট্রা। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি লজিক্যালি সেগুলোকে অ্যানালিসিস করব এবং ইন জেনারেল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে আমি হলে কি করতাম, আমার ওপিনিয়নটা মাত্র জানাবো। কোনো রকম রেকমেন্ডেশন বা অ্যাডভাইস একদমই নেবেন না। যে আমি বাই হোল্ড সেল এরকম কোনো রেকমেন্ডেশন দিচ্ছি, একদমই নয়। আমার ওপিনিয়নটা রাখবো, তারপর আপনি নিজে বিচার বিবেচনা করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অ্যাডভাইস করেই ডিসিশনটা নেবেন। চলুন শুরু করি। প্রথমে দেখুন, মার্কেট, আমাদের ভারতের মার্কেট যদি দেখেন, নিচ থেকে বেশ ভালো একটা ১,৫০০ পয়েন্টের মতো, ১,৫০০ ১,৬০০ পয়েন্টের মতো কিন্তু একটা ভালো র্যালি এসেছে, যেটা খুব আশাব্যঞ্জক। এবং সেই র্যালিকে কাজে লাগিয়ে অনেক স্টকগুলো কিন্তু যদি দেখেন ২০%, ১৫%, ১০%-এর মতো অনেক মিড ক্যাপ স্মল ক্যাপও কিন্তু বেড়েছে। উদাহরণস্বরূপ ধরুন কেইনস টেকনোলজি ৩,৯০০ ৪,০০০-এ, এই সেদিনকেও ছিল, এখন ৫,০০০-এ চলে গেছে প্রায়। কেফিন টেক ৯৩০ টাকা, ৯০০ এরকম চলছিল, ১১০০ টাকা ছাড়িয়ে গেল প্রায়। সিডিএসএল, তারপর আপনার হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স, আরইসি, এনটিপিসি, তারপর মাঝগাঁও ডক, সব স্টকগুলোই যদি দেখেন অনেক মানে এই মেন বাজারের এই যে জোয়ার এসেছে ১,৫০০ পয়েন্টের থেকেও বেশি, সেই র্যালিকে কাজে লাগিয়ে তারা বেড়েছে। এবার অবভিয়াসলি যারা আমরা অনেকে আপনারা স্টকে ফেঁসে আছেন, পিএসইউ স্টকে ফেঁসে আছেন, ধরুন পিএসইউটা নিয়ে বলছি কেন, পিএসইউটা যদি অন অ্যান অ্যাভারেজ করেন সবার পোর্টফোলিওতেই আছে, আমি যতগুলো প্রশ্ন পাই তার মধ্যে দেখি, বা রেলওয়ে স্টক, পিএসইউ এক্সেট্রা। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আপনাদের বারবার আসে, যদি আমি হতাম তাহলে কি করতাম তা আমি বলি। আপনাদেরকে প্রথমে নিজের পোর্টফোলিওটাকে ভালো করে দেখতে হবে, যে পোর্টফোলিওতে কি কি স্টক আপনাদের আছে। আমি বলছি উদাহরণ নিয়ে, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি। ধরুন আমার কাছে যদি হ্যাল থাকতো, HAL, হ্যাল, আমি যদি পার্সোনাল বলেন, আমি ৫,০০০ টাকায় তো প্রফিট বুক করে বেরিয়ে গেছিলাম, স্টপ লস রেখেছিলাম। কিন্তু ধরুন স্টপ লস যদি আমি না রাখতাম এবং আমি লো, এখন রিসেন্ট যে লো হলো ধরুন ৩,২০০, এক্স্যাক্ট বলছি না, ৩,১০০ বা ৩,০০০ সামথিং কিছু হবে, কিন্তু ওই মানে আমি বলছি এখন রিসেন্টলি একটা লো হয়েছে, তো রিসেন্টলি একটা লো হয়েছে এখন। আর হ্যাল কেউ বলতে পারবে না যে খারাপ কোম্পানি। দেখুন, কিছু হেডউইন্ডস আছে, মানে সরকারি কোম্পানি, সুতরাং ওই রিস্কটা সরকারি কোম্পানিতে যারা ইনভেস্ট করেন সব সময় থাকবে, যে সরকারের পলিসি কি হবে, এই সরকার চেঞ্জ হয়ে গেলে, নতুন সরকার এলে তার পলিসি কি হবে, তার পলিসি এক নাও হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এই ব্যাপারগুলো থাকবেই থাকবে, এটা তো মানে এই রিস্কটা নিয়েই তো আপনি সরকারি স্টকে এসেছেন, তাই না? আমি সরকারির উদাহরণ দিয়ে বলছি, রেলওয়ে সেক্টরের ক্ষেত্রেও সেটাই, একই সরকারি স্টক। তো এবার ধরুন, কিন্তু প্রত্যেকটা স্টকে এখন কিন্তু একটা লো তৈরি করেছে, মানে আমি যদি ড্রয়িং করে আঁকি, উপর থেকে স্টকগুলো সব নিচে পড়েছিল,
পরে কিন্তু একটা এরকম তৈরি করে এখন এরকম জায়গায় আছে। এই একটা লো কিন্তু তৈরি হয়েছে, লো বলছি, বটম বলছি না। বটম হয়েছে কিনা সেটা তো পরে জানা যাবে, আরো পরে। একটা তো লো তৈরি হয়েছে, তাই জন্য এখন কিন্তু বাজার একদম ক্লিয়ার কাট আমাদের মেসেজ দিচ্ছে, মানে এখন খুব ইজি ব্যাপারটা হয়ে গেছে। ভালো স্টক, ভালো স্টকে যারা বলছেন ফেঁসে আছি, তাদের আমি বলতে চাই, কোম্পানিটা কি আপনি জানেন, একটু বোঝেন, কোম্পানির বিজনেস সম্বন্ধে কি বিশ্বাস আছে, কোম্পানির সম্বন্ধে জানেন, বোঝেন এবং কনফিডেন্স কি আছে? যদিও অ্যান্সার হয় হ্যাঁ, আমি নিজে থেকে অ্যানালিসিস করেই মোটামুটি নিয়েছি, ইউটিউবে শুনেছিলাম কিন্তু তারপরেও আমি নিজে থেকে অ্যানালিসিস করেছি, বা টিভিতে দেখেছি কিন্তু তারপরে নিজে অ্যানালিসিস করেছি, বিজনেসটার উপর ভরসা আছে এক্সেট্রা। আর এতটা যখন আপনি ফল দেখেইছেন, উপরের হ্যালের উদাহরণে যেমন 5,500 গেছিল, তার থেকে যখন এতটা ফল আপনি দেখেই ফেলেছেন, তখন এবং বলছেন যে কনভিকশন আছে স্টকটার প্রতি, বিজনেসটা একটু বোঝেন, তাহলে আর একটু দেখাই যেতে পারে উইথ আ স্টপ লস অফ দিস লো। এই যে লোটা করেছে এক্ষেত্রে 3,200, এই লোটাকে একটা স্টপ লস রেখে দেখাই যেতে পারে আর একটু, তাই না? মানে এতটা পতন তো বা এতটা পেইন তো আপনি সহ্য করেইছেন, তাহলে নয় কেন? ঠিক আছে, এটা হলো কেস ওয়ান, এটা হলো কেস ওয়ান, এটা হলো কেস ওয়ান। আমি কেস করে করে বলবো, আরো আরো অনেক ধরনের উদাহরণ হবে। এটা হলো কেস ওয়ান, ভালো স্টক, মনোপলি বিজনেস। হ্যাঁ, প্লেন তো আর কেউ বানায় না, আমাদের জেট প্লেন বা অন্য কিছু কেউ তো আর কেউ বানায় না, আর মানে বানাবেও না। ইট ইজ দ্য মোট, মানে হঠাৎ করে একটা কোম্পানি তৈরি হয়ে গেল যে প্লেন বানাতে শুরু করলো ধাপাধাপ করে, ওরকম হবেও না খুব একটা। সুতরাং একটা মোট আছে, একটা বিজনেসের মনোপলিস্টিক ব্যাপার আছে। হ্যাঁ, সরকারের যদি পুশ না থাকে, ডিফেন্স যদি আবার ফ্লেভারে না থাকে, ডিফেন্স দেখুন আপনি 3-4 বছর আগে দেখুন, ডিফেন্সের এত মাতামাতি ছিল না। এই ইদানিংকালে যুদ্ধগুলো এমন পর্যায়ে চলে গেছে, তার জন্যই কিন্তু ডিফেন্সের এই বারো বারো মানে সাজো সাজো রবটা হচ্ছে। না হলে যুদ্ধ তো মাঝে মাঝেই হতো আমাদের, ইভেন এখানে কার্গিল ওয়ারও যখন হয়েছিল, তখনও কি ডিফেন্স এরকম সেক্টর নিয়ে খুব আলোচনা বা এসব হতো? হতো না। হ্যাঁ, তখন ডিফেন্সের জন্য এত স্টকও তেমন ছিল না। তাও তাও টাটা মোটরস, এলএনটি, এরা তো বরাবর ডিফেন্সকে গাড়ি ফাড়ি, আর্মিকে গাড়ি, এসব সরঞ্জাম মানে সরবরাহ করে এসে থাকে। তো কই তখন তো এত কথাবার্তা শোনা যেত না। তো ওই সব না, এখন একটু সারা বিশ্বযুদ্ধে মানে বিশ্ব জুড়ে একটু যুদ্ধ যুদ্ধ রব শুরু হয়েছিল বলে প্রত্যেকে তার ডিফেন্স অ্যালোকেশন বাড়াচ্ছিল, প্রত্যেকটা দেশ। তাই জন্য কিন্তু ডিফেন্স নিয়ে একটু সাজো সাজো রবটা হয়েছিল। এই সাজো সাজো রবটা যদি স্তিমিত হয়ে যায়, এই যে ট্রাম্প এসে এখন বলছে না যুদ্ধ যুদ্ধ খেলাটা বন্ধ করো সবাই, এইসব গুলো যদি খুব হয়, তাহলে কিন্তু আবার ডিফেন্স সেক্টরটা একটু ওই হিম ঘরে চলে যায় বলে না, ওরকম কিন্তু হতে পারে। যদিও আমার মনে হয় সেটা হতে একটু সময় আছে, কিন্তু তাও এই জন্য আপনাদের বুঝতে হবে যে কোন সেক্টরগুলো, অনেক সেক্টর সিক্লিক্যাল হয়, সিক্লিক্যাল ইন নেচার, মানে সাইকেলে চলে, কখনো সেটা ভালো সাইকেল চলে, কখনো সেটা নিচের দিকের সাইকেল চলে, এইগুলো একটু বুঝে কাজটা করবেন। ঠিক আছে, যাই হোক, তো একটা স্টপ লস একদম চলে আসে এখানে। যদি এই লোডকে ভেঙে যায়, তাহলে তো জানেন টেকনিক্যাল অনুযায়ী লো ভাঙলে লোয়ার লো তৈরি করতে পারে, স্ট্রাকচারটা খারাপ হয়ে গেল, তখন নয় বেরিয়ে যাব। যেসব স্টকে আপনার কনভিকশন আছে, এখানে হ্যাল আমি উদাহরণ নিয়ে নিয়েছি, হ্যাল বলে কোনো রেকমেন্ডেশন নেই, ঠিক আছে? এবার 2 নম্বরে, সরি, আমার মনে হয় আপনারা দেখতে পারলেন না আমার এই দিকটা আমি করেছি, আমি তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কি বলতে চাইছি, এইখানে এইখানে ধরুন হ্যাল নিচে এসেছে, তারপর আবার উপরের দিকে এরকম এখন যাচ্ছে, এই এই লোটা তো তৈরি হয়ে গেল, তাই না? এই লোটা ধরুন 3,200, এই লোটা ধরুন 3,200। আর এক সেকেন্ড, আমি এই জিনিসটাকেও একটু ছোট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ওকে। এই ধরুনটা 3,200, তাহলে এই লোটাকে যদি আমরা ভাবি, তাহলে এই লোটাকে একটা এখন স্টপ লস রাখা যায়, সবকটাই এখন নিজের যে রিসেন্ট লো বানিয়েছিল তার থেকে উঁচুতে আছে। আচ্ছা, এইটা এক ধরনের গেল। আরেক ধরনের স্টক কি হতে পারে? আরেক ধরনের 2 নম্বর, তার মানে ওই স্টকগুলোতে আমি মনে করি, মানে আমি হলে ভালো স্টক যেখানে আমি নিজের বিশ্বাস আছে, অন্য ইউটিউবারের বিশ্বাস আছে বা সঞ্জয়ের বিশ্বাস আছে বলে না, সঞ্জয়ও একজন ইউটিউবার, ইউটিউবারের বিশ্বাস আছে বা কোনো টিভি অ্যানালিস্টের বিশ্বাস আছে বলে আপনি নিয়ে রেখেছেন তা নয়। নিজে নিজের যদি ওই ব্যবসাটা বোঝেন, বিশ্বাস আছে, তাহলে থাকুন। ওই নিচের যে রিসেন্ট লো হয়েছে তাকে স্টপ লস রাখতে পারেন এক্সেট্রা, যারা স্টপ লস রেখে কাজ করতে চান।
আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওচা কোম্পানি। ওচা কোম্পানি মানে একদম ফালতু। আমি একটা যেমন উদাহরণ দিই, আমি ওই স্টকটা জীবনে বুঝিনি। এবার আমি বুঝিনি বলেই যে কোম্পানিটা খারাপ তা বলছি না, হয়তো ভালো, আমি বুঝতে পারছি না, আমার অক্ষমতা। যেমন আইটিআই, সরকারি কোম্পানি, মাঝে মাঝেই দেখুন সার্কিটে লাগে, ট্রেড টু ট্রেড সেগমেন্টে ট্রেড করা স্টক আইটিআই। ঠিক আছে, আইটিআই সরকারি কোম্পানি। এখনো যদি আপনি ওদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেন, এখনো লস মেকিং কোম্পানি, লস মেকিং কোম্পানি। ঠিক আছে, এবং এই যে বুলরানে ও কিন্তু 3-4 গুণ হয়ে গেছে, দারুণ বেড়েছে আইটিআই। সরকারি কোম্পানি বাড়ছে, ও বেড়েছে, কিন্তু লস মেকিং কোম্পানি। তো কি জন্য যে বাড়ে, কি জন্য যে হয় আমি জানি না। হ্যাঁ, লস মেকিং কোম্পানি, এই জানি না বাড়ে কেন। তা এইসব কোম্পানি, এই কোম্পানি যদি আমার হাতে থাকতো, যার বিজনেসটাও আমি বুঝি না, আমি জানি না আইটিআই তেমন কি বানায় যাতে এত লস হয়। হ্যাঁ, কোম্পানিটার প্রথম থেকেই দেখবেন বেশিরভাগই লসের হিস্ট্রি তার। তো কি এমন জিনিস বানায় তার লস, তা আমি তো জিনিসটাও জানি না। তাই জন্য আমি যদি আমার কাছে যদি ওটা ফেঁসে যেতাম, ওই স্টকে কোট আনকোট ফেঁসে যেতাম, প্রথমে স্টপ লস না রাখতাম, তাহলে এই উছালকে কাজে লাগিয়ে আমি ওখান থেকে অল্প অল্প করে প্রফিট বা লস যাই বলুন অল্প অল্প করে বেরিয়ে যেতাম। কারণ লসটা তো অনেকটা মেকআপ হয়েছে, কারণ নিচ থেকে প্রত্যেকটা স্টকই দেখবেন 20-30% বেড়েছে, অনেক স্মল ক্যাপ মিড ক্যাপ ও বেড়েছে। তাহলে অল্প অল্প করে একটু, প্রত্যেক মার্কেট তো এখনো যে একদম হাই হয়ে গেছে তা তো নয়, আরও হয়তো যেতে পারে, তা অল্প অল্প করে আমি একটু, যখনই প্রত্যেক উছালে একটু নিজেকে হালকা করে নেব আইটিআই এই জাতীয় স্টক থেকে, যে স্টকগুলো কোট আনকোট, যে স্টকগুলো আমি নিজে বুঝি না, অন্যের কোনো রেকমেন্ডেশনে বা না বুঝে নিয়ে ফেলেছি, ওই লোভের আশায় যে দামটা বাড়বে, শুধু দাম দেখে নিয়েছিলাম, তারপর ফেঁসে গেছি। কোম্পানির ফান্ডামেন্টাল বা বিজনেসটা বুঝি না, শুধু দাম দেখে নিয়েছিলাম, তারপর ফেঁসে গেছি ওই সব জাতীয় স্টকগুলোতে। এবং ওইও বললাম লস মেকিং কোম্পানি, ফান্ডামেন্টালটা খারাপ, বিজনেসটা আমি বুঝি না, সেই সব স্টকে এই উছালকে কাজে লাগিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, 2 ধরনের। এবার 3 নম্বর কেসে আসছি। তার আগে যদি এই ভিডিওটাকে ভালো লাগে, আপনাদের উপকারে লাগে, প্লিজ একটু নিচে কমেন্ট করবেন আপনার মতামত, প্লাস ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন, নিজের অনেক যে গ্রুপগুলো আছে একটু শেয়ার করবেন, কারণ অনেকেই হয়তো ফেঁসে আছে, তাদের অনেকটা হেল্প হবে। তার সাথে সাথে চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। যারা আমার সাথে থেকে অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ইনভেস্টিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং, সুইং ট্রেডিং এক্সেট্রা এই জিনিসগুলো করতে চান, জানতে চান, শিখতে চান, তাদের জন্য আমি কোর্স এনেছি, যেটা এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, মার্চ মাসের শেষ পর্যন্ত। তার মধ্যে আপনারা এনরোল করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি, ওই লিঙ্ক ক্লিক করে নেবেন। লিঙ্ক ক্লিক করে কোর্সের ডিটেলস আছে, দেখে নেবেন একটু, আর যদি ভালো লাগে তো এনরোল করে নেবেন। আর ওই কোর্স সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয় বা প্রশ্ন থাকে কোনো কিছু, তাহলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন, সেখান থেকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে নিতে পারেন কোনো রকম ডাউট থাকলে কোর্স সংক্রান্ত। ঠিক আছে, এবার আসি কেস, মানে কেস নাম্বার 3 বা থার্ড কেস। সেটা হচ্ছে, কিছু কিছু স্টক হয় না যার প্রতি আপনার খুব কনভিকশন, মানে দারুণ কনভিকশন আছে। মানে কেস 1-এও তো সঞ্জয় তুমি কনভিকশনের কথা বলেছো যে বিজনেসটা বোঝো, এই বোঝো না, তার মধ্যেও ধরুন 10টা কোম্পানি আছে আমার পোর্টফোলিওতে, তার মধ্যে 8টা কোম্পানির আমি বিজনেসটা বুঝি বলছি, কিন্তু তার মধ্যে থেকেও 2টো কোম্পানি আছে যার বিজনেসটা তো আমি বুঝি এবং আমার খুব ফেভারিট এবং খুব ভালো কোম্পানি। যেমন আমার ক্ষেত্রে জিজ্ঞেস করলো, ওই একটাই কথা আসবে, সিডিএসএল, কে ফিনটেক, ক্যাম্পস, এইগুলো মানে যেগুলো শেয়ার মার্কেট রিলেটেড, আমি যেটা বুঝি, এবং মনোপলিস্টিক বিজনেস। আচ্ছা, এইখানে অনেকে প্রশ্ন করেছিল ব্রোকিং কোম্পানি যেমন অ্যাঞ্জেল ওয়ান, এগুলোর কিন্তু মনোপলিস্টিক বিজনেস নয়। হ্যাঁ, এখন ব্রোকার অনেক আছে, ঠিক আছে, ব্রোকার অনেক আছে, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করে এরকম কোম্পানি ভারতে বেশি নেই। তো তাই জন্য বলছি দুটোর মধ্যে পার্থক্য আছে। এরা মার্কেট ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টক। তো ধরুন সেই স্টক আছে, আমার ক্ষেত্রে বলছি, আমার তার উপরে কনভিকশন আছে। হয়তো আপনার ধরুন কোনো একটা পার্টিকুলার সেক্টর, কোনো একটা কোম্পানি, তার প্রতি বেশি কনভিকশন আছে, এবং কনভিকশন ওই ভালোবেসে ফেলেছেন তা নয়, যুক্তি দিয়ে যে হ্যাঁ কোম্পানির আর্নিংস ভালো আছে, কোম্পানি প্রায় মোট হয়ে আছে, মানে নিজের সেক্টরে নিজেই রাজা, হ্যাঁ বেশি মার্কেট শেয়ার আছে, এবং
দামটা নিচের দিকে থাকলেও বিজনেসটা ভালো চলছে, মার্কেট শেয়ার লুজ করছে না, এক্সেট্রা এক্সট্রা, যেগুলো দেখতে হয় ফান্ডামেন্টাল, এইসব দিয়ে ধরুন আপনার ভালো কনভিকশন আছে যেসব স্টকগুলোর প্রতি, সেইগুলোতে এই যে বাড়ছে, এই যে বাড়ছে, এই সময় একটা এই বটমের মতো, তো বটম বলবো না, একটা লোয়ের মতো তো আছে, ওই সব স্টকে অ্যাভারেজের ব্যাপারটা দেখতে পারেন। তাহলে তো বলবেন এই এত বেড়ে গেল এরপর বলছেন কেন, মানে বলছেন কেন, আমি তো আগেও অনেকবার বলেছি যে ভালো স্টক সবসময় হাতে রাখবেন, ভালো স্টক ছেড়ে দেবেন কেন। কিন্তু উঠছে ঠিক আছে, এবার তো মার্কেটে একটু ভালো দিক আসছে, আমি যদি অ্যাভারেজ করতে চাই, ধরুন অনেকটা উপরে নিয়ে রেখেছি ভালো স্টক, আমি এখানে নয় নিলাম, এই অ্যাভারেজ যে করলেন, এই অ্যাভারেজ দাম, তা সেই দামের নয় স্টপ লস, এই লোটা যে লোটা রিসেন্টলি করেছে সেটাকে রেখে দিন। তাহলে এইটা এইখানে যে অ্যাভারেজ করলেন সেইটা যদি এই লো কেটে যায়, এখানে বেরিয়ে যাবেন, এইটুকুনি লস নেবেন, উপরের পজিশনটা নয় রাখলেন, আপনার তো লং টার্ম ভিউ এবং এটার প্রতি আপনার প্রচুর কনভিকশন আছে। দেখুন তাহলে এইটুকুনি যদি লস না নিতে পারেন, কেনার পর যদি আবার নতুন লো করে এই ধরনের স্টক, তাহলে কিসের কনভিকশন মশাই? তাহলে বলেন যে বিজনেসে আমার কনভিকশন আছে, তাই না? যারা বাজাজ ফিনান্স নিয়ে কাজ করেছেন, আজকে একজনের সাথে কথা হচ্ছিল, আমার স্টুডেন্ট, বাজাজ ফিনান্স নিয়ে কথা হয়েছিল, তাই জন্য আমি বলছি যে উনি অনেক দিন আগে, অনেক বছর ধরে মার্কেটে আছেন, তো আগে থেকে বাজাজ ফিনান্স আছে তার কাছে। তো বাজাজ ফিনান্সেও আপনি চার্টটা দেখবেন তো মাঝে মাঝে সে 30%, 40%-এর মতো কারেক্ট করেছিল। তাহলে তখন যদি ভয় পেয়ে কেউ বাজাজ ফিনান্স ছেড়ে দিত, তাহলে আজকে সে কি হতো? তো ওরকম নয়। ডিকসন টেকনোলজিকে এখন আপনারা ভাবেন হেভি ভালো, আপনি পিছনে যান 5 বছর, 4 বছর, 3 বছর, এরকম পুরো হিস্ট্রিটা দেখুন, মাঝে মাঝেই ও 30%, 40% করে কারেক্ট করেছে স্টকটা, 50%ও কারেক্ট করেছে স্টকটা। বাজাজ ফিনান্সও তাই, বাজাজ ফিনান্সও তাই। এখন তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু যখন ও উঠছিল তখন কিন্তু অনেক সময় ও 40%, 50% করে কারেক্ট করেছে। যারা অনেক পুরনো শেয়ার মার্কেটের লোক, তারা প্লিজ নিচে একটু কমেন্ট করে জানাবেন। এরকম হয়, তো কনভিকশন থাকলে সেগুলোকে তো ধরে রাখবই না। বিজনেসে যদি কনভিকশন থাকে এবং ওই ধরনের স্টক আপনার কাছে একটা দুটোই হবে, একটা দুটোই থাকবে, আমি বলছি। এরকম হতে পারে না যে আমার কাছে 20টা স্টক আছে এবং 20টা স্টকেই আমার সুপার কনভিকশন, এরকম ভেরি ভেরি আনলাইকলি, মানে হতে কেন পারে না, হতেই পারে, কিন্তু ভেরি ভেরি আনলাইকলি। সুপার কনভিকশন যেগুলোতে আছে সেগুলোতে অ্যাভারেজ করাই যায়, কোনো অসুবিধা নেই। তবে ওই যা বললাম, নিজে অ্যানালিসিস করবেন, নিজের পোর্টফোলিও মানে যে দেখেন বা কোনো অ্যাডভাইজার যদি থাকে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন, আমার ওপিনিয়নটা আমি বললাম, ঠিক আছে, সেই সব জায়গা। আর আবারও বলছি, তো এই তিনটে কেসের বাইরে আর কোনো কেস যদি হতে পারে, আরেকটা কেস হতে পারে যে এখন কি নতুন করে নেওয়া যায়, তাই তো? সত্যি তো, নতুন করে নেওয়া যায়, এই প্রশ্নটা আসবে। তাহলে চলুন সেই কেসটাও একটু ডিসকাস করে নিই, যে নতুন করে কি এই সময় কেনা যায়, বা তুমি কি সঞ্জয় কিনছো, এটা যদি আমার 4 নম্বর হয়। দেখুন, নতুন করে কেনা যায় এই প্রশ্নটা যখনই আসে, তখনই এই প্রশ্নটা খুব ভেগ। এই প্রশ্নটা ভেগ মানে আপনি কি জন্য নিচ্ছেন? ট্রেডিংয়ের জন্য নিচ্ছেন, মানে পজিশনাল সুইং ট্রেডিং তার জন্য নিচ্ছেন, মানে আপনার 2 মাস 6 মাস এরকম নাজারিয়া, নাকি আপনি লং টার্মের জন্য নিচ্ছেন? এরকম দুটো ব্যাপার হয়, ঠিক আছে? লং টার্মের জন্য যদি হয়, তাহলে ভালো ভালো স্টক এখন অনেকটা কারেক্ট করেছে, অবভিয়াসলি নেওয়া যায়, এখনো দেরি হয়ে যায়নি। হ্যাঁ, এর থেকে দাম আবার কমতে পারে, সেই গাটসটা থাকতে হবে। আপনি তো কনভিকশন, যেগুলোতে সুপার কনভিকশন সেই ধরনের স্টকেই এখন আসবেন, এখন আতিপাতি স্টকে নজর দেওয়ার সময় নয়। সেটা 2023-24 ছিল, আতিপাতি স্টক নিয়ে নি না, ও দাম উঠে যাবে, ওরকম এখন সময় নয়। এখন ভালো ভালো স্টকই কম দামে এসে পড়ে আছে, মানে আপনি হিরে, চুনি, পান্না, এগুলোকে কম দামে পাচ্ছেন। তা এগুলোকে ছেড়ে দিয়ে আপনি কাঁচের টুকরো নেবেন এই সময়? এখন হিরে, চুনি, পান্না এগুলোর দাম কমে গেছে, তো আপনি কম দাম দিয়ে এগুলো নিন না, আপনি কম দাম দিয়ে কাঁচের টুকরো কেন নেবেন? বুঝতে পারছেন তো? তো ওগুলো কাঁচের টুকরোও চকচক করে, কিন্তু ওটা বেছে নিতে হবে কোনটা কাঁচের টুকরো, কোনটা চুনি পান্না। ওইটা বেছে নিয়ে আপনি চুনি পান্নায় থাকুন, ঠিক আছে, হিরে যাই বলুন, যার যেটা ভাল লাগে, সোনা, ঠিক আছে, সেগুলোতে মানে প্রেশাস মেটাল বা প্রেশাস জিনিসে থাকুন, কেন বাজে স্টকের দিকে যাবেন? কাঁচরা স্টকে এখন থাকার সময় নেই, ভালো ভালো স্টক অনেক দাম কারেক্ট করেছে, সেগুলোতে লং টার্মের জন্য যদি ইনভেস্ট করা যায়, হ্যাঁ করা যেতে পারে। তবে হ্যাঁ, নিচের দিকে কি আসতে পারে না? অবশ্যই আসতে পারে,
ঠিক আছে, এলে আরেকটু করে নেবেন, কারণ আপনার তো কনভিকশন তাতে ভালো আছে। একসাথে পয়সা লাগিয়ে দেবেন না, আস্তে আস্তে একটু করুন, স্ট্যাগার্ড ওয়েতে, কোনো অসুবিধা নেই। আর একটা, এবার ট্রেডিং, সুইং ট্রেডিং না, আমার পজিশনাল ট্রেডিং এর ভিউ 6 মাসের ভিউ আছে, তাহলে কি করা যায়? তাহলে আমি বলবো এই সময়টা না, ট্রেডিং যদি করেন তাদের জন্য ট্রিকি, তাদের জন্য ট্রিকি। কারণ তাদের জন্য ট্রিকি কেন বলছি, হতেই পারে, কিন্তু তাহলে আপনাকে কম স্টপ লস রেখে কাজ করতে হবে, স্টপ লস ছাড়া নয়, এবং স্টপ লস হিট হলে আপনাকে বেরিয়ে যেতে হবে। যারা স্টপ লস মাথায় মাথায় রাখেন, ঠিক আছে, নেওয়ার সময় মনে করলেন এইটা, কিন্তু আসলে যদি ওই স্টপ লসের দাম আসে তখন আর কাটতে পারেন না, ভয় লাগে, বা আমতা আমতা করেন, না 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 লসটা দেখছি ও ঠিক কাল পরশু মেকআপ হয়ে যাবে, আরো ধরে রাখি ধরে রাখি, এরকম যারা, তারা ট্রেডার নন, তারা সুইং ট্রেডার নন, তারা প্লিজ এখন ট্রেডিং করবেন না, সোজা কথা বলছি। আমি যদি স্টপ লসই না রাখতে পারি, তাহলে আমি পজিশনাল বা সুইং ট্রেডার নিজেকে কি করে বলবো? তাহলে ট্রেড করবেন না। ওকে, তাহলে কনভিকশনওয়ালা স্টকে, ভালো ভালো স্টকে লং টার্মের জন্য ইনভেস্ট করুন, বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, সব থেকে বেস্ট হয়। আমাকে যদি বলেন তাদের জন্য কি করা উচিত, তাদের জন্য যারা ওই স্টপ লসটাকে ঠিকমতো মানতে পারছেন না, তাদের জন্য তো এভিনিউ খোলা আছে, আপনারা এখানে ইনভেস্ট করুন, স্টক মার্কেটের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, বা ইটিএফে ইনভেস্ট করুন। যদিও ইটিএফ নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট এসেছে, আমি ইটিএফ নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো, তো সেখানে আপনারা ইনভেস্ট করুন। কিন্তু যারা ট্রেডিং করছেন, স্টপ লস ছাড়া ট্রেডিংটা করাটা একটু মুশকিল হয়ে যাবে। যারা স্টপ লস রেখে পারেন করতে, তারা অবভিয়াসলি ট্রেডিং করুন, এখন তো মার্কেট ভালো হচ্ছে। হ্যাঁ, এবার মার্কেট ভালো হচ্ছে মানে একদম এত তরতর করে 1,500 পয়েন্ট বেড়েছে, মানে সরল রেখায়, আবার কি আরও কি বাড়বে? নিশ্চয়ই বাড়তেই পারে, তবে এখন একটু কশাস হবেন, মাঝে মাঝে হয়তো 200-300 পয়েন্টের একটা পুল ব্যাক এসব হতেই পারে, সেটা তো ট্রেডারদের সেইটাকে মানিয়ে নিতেই হবে না। বাই অন ডিপস যাকে বলে, এখন বাই অন ডিপসের মার্কেট হয়ে গেছে, সেল অন, মানে ওই সেল অন রাইজ থেকে এখন বাই অন ডিপসে আমি নিজেকে এখন চেঞ্জ করে ফেলেছি। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমি 2 সপ্তাহ আগেও আপনাদের ভিডিও একটা করেছিলাম, যেখানে আমি 6টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকেই আশা করি বুঝতে পেরেছিলেন যে অনেক মাস পর আমি ওরকম স্টক নিয়ে আলোচনা করেছিলাম ইন্ডিভিজুয়াল। আর গত কয়েকদিন আগে আমি 5টা সুইং ট্রড নিয়ে, সুইং স্টক অ্যানালিসিসের পারপাসে আলোচনা করেছিলাম। 2 সপ্তাহ আগে 6টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। এরকম সাধারণত স্টক নিয়ে আমি আলোচনা করিনি, আগে তো করিনি এই বিগত 2-3 মাসে। কেন করিনি? কারণ তখন মার্কেট কন্ডিশনটা ঠিক ছিল না। তারপর যখন 22,000কে সাপোর্ট করে একটু দাঁড়াবার প্ল্যানিং দেখাচ্ছিল, তখন আমি ওই 2 সপ্তাহ আগে আপনার 6টা স্টকের ভিডিও আনি। সেই স্টকগুলো যথেষ্ট, তার মধ্যে বেশিরভাগ স্টক ভালো পারফর্ম করেছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আছে। এবার সেই স্টপ লসগুলো মেনে যদি কেউ ট্রেডিং করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, না হলে কনভিকশন স্টকে ইনভেস্ট করলে ঠিক আছে, যেখানে কনভিকশন আপনার আছে, ওই বললাম যেগুলো সোনা, হিরে, পান্না, ওই জিনিসে কাঁচের টুকরো যাতে না হয়, সেইগুলোর উপর নজর দিয়ে একটু করুন। পিএসইউ স্টকগুলো নিয়ে আবার বলছি, ভালো ভালো পিএসইউ স্টক যেগুলোর পোটেনশিয়াল আছে, সেগুলো কিন্তু এতটা পেইন যখন সহ্য করেছেন তখন আরেকটু দেখা যেতেই পারে। একটা দুটো নাম আমি বলছি, যদিও এই যে রিসেন্ট লো করেছে, সেই লোটাকে অ্যাটলিস্ট স্টপ লস রাখবেন, তাহলেও তো হয়। যেমন বিইএল একটা ভালো ভালো কোম্পানি, বিইএল খারাপ কোম্পানি নয়, মাঝগাঁও ডক খারাপ কোম্পানি নয়, ঠিক আছে, মোটামুটি দাঁড়িয়ে আছে, এই সব সময়ও দাঁড়িয়ে আছে মাঝগাঁও ডক, এই জিনিসগুলো যার প্রতি, এবার আমি বললাম বলে তাহলে আপনি নেবেন বা তাহলে আপনার কনভিকশন আসবে, সেটা যদি হয় তাহলে বেচে দিন। আবার বলছি, আমি বললাম বলার পর যদি আপনার কনভিকশন আসে, তাহলে তো রাখার মানে হয় না, কারণ তাহলে আপনি সবসময় ইউটিউবারদের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য এটা করছেন। মানে আমি হয়তো বললাম এটা ভালো, আপনি প্রভাবিত হলেন, আরেকজন ইউটিউবার বললো না এটা খারাপ, তাহলে আপনি সেটাও প্রভাবিত হবেন ধরে নিচ্ছি, বা সে বললো আরেকটা স্টক ভালো, আপনি তাতেও প্রভাবিত হলেন, তা নয়। আমি আমার কথা বলছি, এবার আপনি জিনিসগুলোকে দেখুন, 4টে কেস সাজিয়ে দিলাম একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে। এবার নিজের মধ্যে দেখুন আপনার ক্ষেত্রে কি কি কেস অ্যাপ্লিকেবল, সেই অনুযায়ী অ্যানালিসিস করুন, একটু খাতা পেন নিয়ে বসুন, বসে ডিসিশনটা নিন ভালোভাবে। একটু দরকার হলে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি আপনার থাকে, তার একটু হেল্প নিন, এইভাবে ডিসিশনগুলো নিন, একটু রিয়ালিস্টিক নিন, আর জানবেন যে মার্কেট এখান থেকেও নিচে আসতে পারে, আমরা চাই না যে আসে, যদি আসে আসতেই পারে, তার জন্যও প্রিপেয়ার্ড থাকুন, তার জন্যও প্রিপেয়ার্ড থাকুন, ঠিক আছে। যাই হোক,
এইটাই বলার ছিল। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিতে ভুলবেন না। আর চায়নায় ইন্ডেক্সে যেটা ব্যাপারটা হয়েছিল তা নিয়ে একটা আই ওপেনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তার সলিউশনও আমি শেয়ার করেছি পার্ট 2তে। পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও, সেটার একই সিরিজের দুটো ভিডিওর লিঙ্ক আপনার এই স্ক্রিনে চলে আসবে। পার্ট 1 দেখার পর পার্ট 2টা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।